লোহিত সাগর ও আরব সাগরের নীল জলরাশির সমুদ্রতট ঘেঁষে অবস্থিত পৃথিবীর অন্যতম দস্যু রাষ্ট্র সোমালিয়া। হর্ন অফ আফ্রিকার এই দেশে নামটুকু শোনা মাত্র মানসপটে ভেসে ওঠে পণ্য পরিবাহী জাহাজ লুটপাট, নাবিকদের অপহরণ, মুক্তিপণ আদায় কিংবা অতর্কিত হামলা, গোলাবর্ষণ ইত্যাদি সব দুর্ধর্ষ কর্মকাণ্ডের ভয়ঙ্কর চিত্রপট। সেই জন্য পৃথিবী জুড়ে কুখ্যাতিরও জুড়ি নেই তাদের। কিছুকাল পূর্বে যে দেশের জনগণ মৎস্য আহরণ আর শস্য উৎপাদনকে বেছে নিয়েছিল জীবিকা নির্বাহের অবলম্বন হিসাবে, রাতারাতি কিভাবে তারা পরিণত হলো এক ভয়ঙ্কর দস্যু জাতিতে। কি এমন ঘটলো যার কারণে হতদরিদ্র এই দেশটি বদলে গেল জলদস্যুতার বীভৎস থাবায়। অতি সাধারণ জেলে পরিবার থেকে উঠে আসা এই মানুষগুলোই দস্যুপনায় মেতে উঠল কিভাবে, চলুন জেনে আসা যাক এর পেছনের ইতিহাস। তো প্রিয় দর্শক, আর দেরি না করে আজকের এই পর্বটা শুরু করা যাক। সময় তখন 1650 খ্রিস্টাব্দ। এডেন উপসাগরের নিকটবর্তী এ দেশ তখন রাজনৈতিক শাসন ও স্বৈরাচারী উপনিবেশ থেকে পুরোপুরি মুক্ত ভূমি। দেশের সর্বত্র তখন শান্ত, স্নিগ্ধ, নির্মল পরিবেশ। আর্থিক অভাব ও অনটন থাকলেও তার ছিটে ফোটার বোঝার উপায় ছিল না। সমুদ্রের নোনা জল থেকে মৎস্য আহরণ করে সুখেই দিনপাত করছিল মানুষগুলো। ঠিক সেই সময় বিশ্বের অন্য প্রান্তে রাজ্য বিস্তারের লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে শক্তিধর সাম্রাজ্যগুলো। যাতায়াতের জন্য তারা বেছে নেয় নির্ঝঞ্ঝাট সমুদ্রপথকে। পুরো বিশ্বের এখানে সেখানে ডাবটে চষে বেড়ায় তারা। চলে একের পর এক সাম্রাজ্য অভিযান, রাজ্য জয়ের প্রচেষ্টা। এসব অভিযানে নাবিক ও কুলি হিসেবে যাদের ব্যবহার করা হতো তাদের উপর চলতো অকথ্য নির্যাতন। হাড় ভাঙা খাটুনির পরও মিলত না একবেলার আহার। ক্ষুধা তৃষ্ণায় রোদে পুড়ে এক একজন যেন কালো ছাই। খাদ্যভাবে রোগ শোকে তাদের কর্মক্ষমতা যখন শূন্যর কোঠায়, তখন এসব অসহায় মানুষদের ছুঁড়ে ফেলা হতো সাগরের অতুল জলরাশিতে। অথই জলে তারা ঢলে পড়ত মৃত্যুর কোলে। ঠান্ডা জলের সংস্পর্শে আড্ডডুবো লাশগুলো ঢেউত্তরে আছড়ে পড়ত সোমালিয়ার উপকূলে। তা দেখে আটকে উঠত সোমালিয়া মানুষগুলোর মন, রক্তক্ষরণ হতো তাদের হৃদয়ে। এটাই শক্তিধর রাজ্যসমূহের প্রতি জন্ম নিল বিরূপ ধারণা। এর ঠিক কিছুকাল পরে এদেশের যাত্রা বিরতির উদ্দেশ্যে নোঙর করা শুরু করলো ভিনদেশি পালতোলা জাহাজগুলো। সুচতুর দলপতি ও তুখর নাবিকেরা নীরবে নিভৃতে পরখ করতে শুরু করলো তাদের জীবন প্রক্রিয়া। ঢলতে লাগলো সময়। কোনোরূপ ক্ষতির আশঙ্কা না দেখায় সোমালিয়ারাও সাহায্য করেছিল তাদের। সময়ের সাথে সাথে জাহাজে ভেসে বেড়ানো এসব মানুষগুলোর প্রতি বিরূপ মনোভাব কেটে গিয়ে তৈরি হতে লাগলো ইতিবাচক দৃষ্টিভঙ্গি। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করলো সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তিগুলো। ঝোপ বুঝে কোপ দিল সেখানে এবং পরিকল্পনা মাফিক 5 খণ্ডে বিভক্ত করলো বৃহৎ সোমালিয়ার জনপদকে। উত্তর আর দক্ষিণ সোমালিয়া গেল ব্রিটেনের হাতে। ইটালির অধীনে এলো দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের অংশটুকু। বর্তমানে জিবুতি কুষ্টিগত হলো ফরাসিদের হাতে, আর অবশিষ্ট উগান্ডার অঞ্চল যায় ইথিওপিয়ার দখলে। কেবল মৎস্য আহরণ আর শস্য উৎপাদনে অভ্যস্ত সোমালিয়াদের তখন অস্ত্রশস্ত্র আর গোলা বারুদের মুখে কিছুই করার ছিল না। শুরু হলো শাসন শোষণের জাতাকলে নিষ্পেষিত হওয়া এক রোমহর্ষক অভিযাত্রা। 1885 সাল থেকে 1969 সাল পর্যন্ত নোংরাভাবে শাসিত হলো সোমালিয়ার জনপদ। অতঃপর 1969 সালের শেষাংশে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সোমালিয়া রাষ্ট্র ক্ষমতা দখল করে সিয়াদ বারে নামে এক সেনা কর্মকর্তা। ব্রিটিশ ও ইতালীয়দের নিকট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সিয়াদ বারে হাত ধরেই চলতে লাগলো সোমালিয়া। তবে দানাবাঁধা উগান্ডার যুদ্ধ, সামরিক বিবাদ, অতর্কিত হামলা, গোত্র সংঘাত, নির্বিচারে গণহত্যা ইত্যাদি নানাবিধ কারণে তোপের মুখে 1992 সালে ক্ষমতার মসনদ ছেড়ে কেনিয়া পালাতে বাধ্য হয় ষাটোর্ধ্ব এ নেতা। অবসান ঘটে সুদীর্ঘ 22 বছরে সিয়াদ বারের শাসনে। বিলুপ্ত হয় সোমালিয়া সরকার ব্যবস্থা। সিয়াদ বারের পতনের পর অস্থিতিশীল গোষ্ঠীগুলো পুনরায় মেতে ওঠে ক্ষমতা দখলের অন্তর্দ্বন্দ্বে। শান্ত স্নিগ্ধ সোমালিয়ার জনপদ আবারও পরিণত হয় নরকভূমিতে। বিষয়টি নজর কাড়ে যুক্তরাষ্ট্রে। মিত্র দেশগুলোর সহযোগিতায় তারা সেখানে গড়ে তোলে সামরিক মহড়া, পাঠায় মানবিক সহযোগিতা, শুরু হয় হামলা ও অভিযান। তবে কিছুদিন যেতে না যেতেই হাঁপিয়ে ওঠে আমেরিকা। তোপের মুখে বাধ্য হয় সোমালিয়া ছাড়তে। তবে নিম্নবিত্ত এই দেশটি যুদ্ধের তাণ্ডবে পরিণত হয়েছে নরকপুরীতে। নিজেদের সমুদ্র উপকূল তখনও নিরাপত্তার অভাবে খাঁ খাঁ করছে।
এ সময় ইউরোপীয় দেশগুলোতে শুরু হয় শিল্প উৎপাদনের বৃদ্ধির বাণিজ্যিক প্রচেষ্টা। বাজার সম্প্রসারণে উঠে পড়ে লাগে তারা। বৃদ্ধি পায় সম্ভাবনাময় শিল্প কলকারখানার সংখ্যা। তবে এসবের সাথে সাথে তাল মিলিয়ে তৈরি হয় ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বর্জ্য পদার্থ। বর্জ্য ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট স্থান, পরিকল্পনা ও নীতিমালার অভাবে বর্জ্য বোঝায় বৃহদাকার কন্টেনার সমূহ স্থানান্তরিত করা হয় ইতালীয় মাফিয়াদের কাছে। তারা সেগুলো খালাস করে সোমালিয়ার উপকূলে। ক্ষতিকর এসব বর্জ্যে বিদ্যমান ক্যাডমিয়াম, নিকেল ও সীসার মতো কেমিক্যালের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে উপকূলের আনাচে কানাচে। আশেপাশে মানুষগুলো আক্রান্ত হয় বিচিত্র সব রোগে। কমতে শুরু করে সমুদ্র উপকূলের মৎস্য সম্পদ। রাতের আঁধারে যে জাহাজগুলো বর্জ্য খালাস করছিল, ফিরে যাওয়ার পূর্বেই তারাই ধরে নিয়ে যাচ্ছিল মিলিয়ন ডলার মূল্যের ঝাঁকে ঝাঁকে মাছ। এমনকি দিনের বেলাও সোমালিয়ার উপকূল থেকে বেআইনিভাবে মৎস্য শিকার করছিল ইয়েমেন, ইরান ও ইউরোপীয় দেশগুলো। এর মাধ্যমে ফুলে ফেঁপে উঠছিল তারা, পূর্ণ করছিল নিজেদের অর্থ ভাণ্ডার। এতে করে উপকূলের মৎস্যের অভাব ক্রমশ প্রকট হতে শুরু করলো। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করলেও তেমন কোনো সুফল পাওয়া গেল না। পদক্ষেপের ছিটেফোঁটাও গ্রহণ করেনি কেউ। এতে ক্ষোভ সৃষ্টি হয় সমগ্র জেলে পাড়ায়। সিদ্ধান্ত হলো উপকূলে রহস্যজনকভাবে ঘুরে বেড়ানো জাহাজগুলোকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেবে তারা। শুরু হলো ছোট ছোট নৌকা করে পাহারা দেওয়া। 1995 সালের কোনো একদিন উপকূলে অবৈধ জাহাজের অনুপ্রবেশ রোধে চলছে নজরদারি। নিত্যদিনের মতোই বসেছে কঠোর পাহারা। স্থানীয় জেলেদেরই কয়েকটি দল পালাক্রমে পালন করছে এর দায়িত্ব। তবে তাদের ছোট্ট নৌকা করে এসব গতিদানবের কাছাকাছি যেতেও বেশ বেগ পেতে হয়। এমনই একদিন আচমকা অদূরে ভেসে থাকা একটি জাহাজের দেখা মিলল। দেরি না করে তারাও ঝটপট তৈরি হয়ে রওনা দিল জাহাজের দিকে। ছোট নৌকা করে তারা ঘিরে ফেলতে সমর্থ হলো জাহাজটিকে। ডাঙার কাছাকাছি নিয়ে এলো জাহাজটিকে। জেলেদের কঠোরাগত বিবর্ণ চোখ আর শুকনো চোয়ালে মুখাবহ দেখে জাহাজের নাবিকরা বেশ ভড়কে গেল। তাই তাদের শর্তমতো ক্ষতিপূরণ প্রদানে সম্মত হলো তারা। প্রদান করা হলো মূল্যবান অর্থ সামগ্রী। সবকিছুই বুঝে নেওয়ার পর প্রতিশ্রুতি মোতাবেক জেলেরাও ছেড়ে দিল তাদেরকে। সেদিনে সেই ছোট্ট ঘটনাই মন নিল আজকের আধুনিক জলদস্যুতায়। তাড়িয়ে দেওয়ার চেয়ে জব্দ করে ক্ষতিপূরণ কিংবা মুক্তিপণ আদায় করা যে বেশ সহজ, সেটি বেশ পছন্দ হলো জেলেদের কাছে। সৃষ্টি হলো বাড়তি আয়ের এক দারুণ সুযোগ। আর তাই নিজেদেরকে শক্তিমত্তার পূর্ণ প্রয়োগে উঠে পড়ে লাগলো সবাই। হাতে তুলে নেয় আধুনিক অস্ত্র, গোলা বারুদ, সাজ সরঞ্জাম। স্টিলের পাতে ছোট নৌকাগুলোর সাথে এঁটে দেয় শক্তিশালী ইঞ্জিন, পাল্টে দেয় ক্ষিপ্রগতির আক্রমণাত্মক যুদ্ধযানে। সময়ের সাথে পাল্লা দিয়ে পরিবর্তন ঘটে তাদের কৌশলী কর্মযজ্ঞে। গড়ে ওঠে 3টি শক্তিশালী ইউনিট, যাদের কার্যক্রমে রাখা হয় ভিন্নতা। এসব ইউনিটে যোগদানে এগিয়ে আসে জেলেদের ছোট ছোট দল, সরকার সাবেক সেনা সদস্য ও প্রযুক্তিবিদগণ। আক্রমণের জন্য এরা সাধারণত বেছে নেয় গভীর রাত থেকে ভোরের সময়। এসব আক্রমণে ব্যবহৃত হয় RPG-7, AK-47, AKM-এর মতো ইত্যাদি অস্ত্রশস্ত্র। এছাড়াও ব্যবহৃত হয় F1 ও RGD-5-এর মতো হাত বোমাও। 2000 থেকে 2012 সাল পর্যন্ত ছিল সোমালিয়ান জলদস্যুতার স্বর্ণযুগ। সাগরের জলে বীরদপে চলা এসব জলদস্যু পরিচালনা করেছে শত শত হামলা। এসব অভিযান থেকে হাতিয়ে নিয়েছে মিলিয়ন ডলারের অর্থমুদ্রা। যদিও 2013 সালে জাতিসংঘ, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কিছু দেশের কঠোর হস্তক্ষেপ ও দমননীতির পর দস্যুবৃত্তি কমে আসে অনেকটা। তবে 2017 সালে মার্চ মাসে জ্বালানিবাহী ট্যাঙ্কার এরিস আক্রমণের মাধ্যমে 5 বছর পর আবারও বড়সড় কোনো হামলা পরিচালনা করে তারা। সম্পদ আহরণে শোষক শ্রেণীর অর্থনৈতিক কর্মপন্থা অবলম্বন, অভিজাত্যপূর্ণ মোহময় জীবনের লোভ লালসা আর এক ভয়াল থাবার কবলে পড়ে সোমালিয়ার পানোচ্ছল জেলেরা আজ বয়ে বেড়াচ্ছে জলদস্যুতার কলঙ্কিত বোঝা। ভাগ্যের নির্মম পরিহাস আর সময়ের নীরবস্বতে তারা আজ পুরো পৃথিবীর নিকট বিভৎস জাতিসত্তা। এ জাতিসত্তার উত্থানে ফুলে ফেঁপে ওঠা উন্নত বিশ্ব কতটুকু দায়ী, প্রশ্নটি না হয় তোলা থাকুক আজ। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।